নমস্কার, আমি অমিত। গতকাল যে ঘটনা দিয়ে শুরু করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। গতকাল এলাহাবাদ হাইকোর্টের দেওয়া একটা রায়, বিতর্কিত রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সুও মোটো মামলা রুজু করে। আজ জাস্টিস B.R. গাভাইয়ের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠেছিল। মামলার বিষয় ছিল যে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলায় নাবালিকার কে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, তার দেহের বিভিন্ন অংশে হাত দেওয়া, তার পরনের পোশাক ছিঁড়ে দেওয়া এবং তাকে একটি একটা জলার মধ্যে নিয়ে, জলার পাশে একটা জায়গায় নিয়ে গিয়ে, একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে বিভস্ত করার চেষ্টা। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লোয়ার কোর্ট ধর্ষণের চেষ্টার অভিযোগে ধারা এবং পক্সোর ধারা প্রয়োগ করে, কিন্তু এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দেয়। সিঙ্গেল বেঞ্চের বক্তব্য ছিল যে নাবালিকার দেহে হাত দেওয়া বা তার পোশাক ছিঁড়ে দেওয়াটা শ্লীলতাহানি, সেটা ধর্ষণের চেষ্টা বা এমন কোনো ধারাযুক্ত হতে পারে না। জানিয়ে সারা দেশে খুব সমালোচনা হয় এবং আজকে জাস্টিস B.R. গাভাইয়ের কোর্ট প্রথম কথা, হাইকোর্টে সেই অর্ডার স্টে করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের বক্তব্য যে অনুভূতিবিহীন যদি কোনো বিচার হয়, সেক্ষেত্রে এমন একটা পর্যবেক্ষণ মানে উঠে আসে যা জুডিশিয়ারি থেকে কাম্য নয়। অর্থাৎ একজন বিচারক বা বিচারপতি হাইকোর্টের, তার এ ব্যাপারে যতটা সংবেদনশীল হয়ে বিষয়টাকে যুক্তি দিয়ে ভাবা উচিত ছিল, সেটা তিনি ভাবেননি বলেই এমন তিনি পর্যবেক্ষণ দিয়েছেন। এবং খুব ইন্টারেস্টিংলি আরেকটি বিষয় এখানে যোগ হয়েছে যে ওই বিচারপতি একদিনে শুনে সেই এজলাসে বসেই তিনি কিন্তু এই রায় লেখেননি। হিয়ারিং শেষ হওয়ার পর দীর্ঘ 4 মাস তিনি হাতে রেখেছেন সেই মামলা। তারপরে তিনি এরকম একটা রায় দিয়ে কার্যত অভিযুক্তদের লঘু ধারায় বিচারের সুযোগ করে দিয়েছেন। ফলে এটা কিন্তু এই ব্যাপারে কোর্ট আর আগাম না এগোলেও এই ব্যাপারে একটা কিন্তু ইঙ্গিত কোর্ট দিয়েছে যে একজন মানুষ যখন একটা ইনস্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করে, বিচার করে, সঙ্গে সঙ্গে বিচার লেখে, সেখানে তার হয়তো কোনো ক্ষেত্রে সংবেদনশীলতার ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, কারণ উনি 4 মাস ধরে বিষয়টা তার হাতে রেখেছেন। এটা গেলে একটা ঘটনা। আজকে আরেকটি ঘটনার কথা বলি, যেখানে সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ একটা ডিভোর্স মামলায় মহিলার ডিভোর্সের যে আবেদন, সেটাকে মান্যতা দিয়েছে। কারণ যে হাজব্যান্ড এসেছিল, কারণ একজন মহিলা এবং পুরুষ তাদের 2020 সালে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে আলোচনার ভিত্তিতে তারা ডিভোর্স করবেন। 2020 সালের জানুয়ারি মাসে তারা সেই অনুযায়ী আবেদন করেন নিম্ন আদালতে, কিন্তু কয়েকদিন পরেই সেই আবেদন প্রত্যাহার করে নেন এবং ফেব্রুয়ারি মাসেই, মানে দিন 15-র মধ্যে, সেই মহিলা স্বামীর বিরুদ্ধে ডিভি অ্যাক্টে মামলা করেন। অর্থাৎ গার্হস্থ্য হিংসার মামলা, সেখানে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, তার বিরুদ্ধে তাকে অত্যাচার করা, তাকে খেতে না দেওয়া, নানান রকমের তার অভিযোগ। সেই মামলায় সুপ্রিম কোর্টে আবেদন করেন স্বামীর আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট ডিভোর্স দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে আলোচনার ভিত্তিতে দুজনেই একসঙ্গে থাকতে পারছেন না বলে দুজনেই আবেদন করলেন আলোচনার ভিত্তিতে ডিভোর্স করে নেবেন, সেখানে কী এমন ঘটলো যে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়ার 15 দিনের মধ্যে একেবারে স্বামীর বিরুদ্ধে ডিভি একটা মামলা করা হলো। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স একটা মামলা করার মানে হচ্ছে সেই স্বামীকে কোথাও সবক শেখানোর চেষ্টা। ফলে এটার পিছনে ইন্টেনশন
মহিলার সঠিক নয় বলে সুপ্রিম কোর্ট মনে করেছে এবং স্বামীর আবেদন মেনে নিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। এই দুটো ঘটনা সুপ্রিম কোর্টের ঘটনা। আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আজকে ঘটেছে। আজকে ওড়িশা হাইকোর্ট একটি মামলায় ডিভোর্সের পক্ষে রায় দিয়েছে। কারণ হাইকোর্টের গেছিলেন মহিলা, লোয়ার কোর্টের ডিভোর্সের রায় চ্যালেঞ্জ করে। হাইকোর্টও সেই একই রায় রেখেছে, কারণ হাইকোর্ট দেখেছে যে এই মহিলা স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে 45টার বেশি এফআইআর করেছে। কখনো তাকে মারধর, কখনো তাদের অত্যাচারে তিনি মরতে যাচ্ছেন হুমকি, কখনো স্বামী এবং স্বামী পরিবারকে নানানভাবে ব্যতিব্যস্ত করা। মূল বক্তব্য কোর্টের অবজারভেশন, যেখানে 45টার বেশি অভিযোগ মহিলা দায়ের করেছেন, সেখানে আর যাই হোক দাম্পত্য বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক, সেখানে আর জিয়ে নেই। ফলে এমন ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়াটাই কাম্য, সেটা দুজনের পক্ষে মঙ্গলদায়ক। তাই উড়িষ্যা হাইকোর্ট সেই এমন অবজারভেশনের পরে ডিভোর্সেই মান্যতা দিয়েছে। এই গল্পগুলো বলার মূল উদ্দেশ্য যে আইন আছে এবং আইনের ব্যবহার আছে এবং তার অপব্যবহারও আছে। এই সব মিলিয়ে প্রতিদিন এমন নতুন নতুন বিষয়গুলো উঠে আসে, যে বিষয়গুলো কখনো কখনো আমাদেরও নানানভাবে চিন্তা করতে সাহায্য করে, মানুষকে বুঝতে সাহায্য করে। আজ এই পর্যন্ত, নমস্কার।